প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও বলছি, যদিও ভালো থাকার কথা না, তো যাই হোক, তোমাদের কষ্ট লাঘব করার জন্য আমরা চালাচ্ছি তোমাদের জন্য রিভাইজ ক্লাস। আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমরা জাস্ট একবার দেখে নিবা, ঠিক আছে? আর অলরেডি বুঝে গেছো আমরা ক্লাস কিভাবে সাজাচ্ছি। তো আমাদের ক্লাসে তোমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো পরীক্ষার আগে যেগুলো অবশ্যই তোমার জানা থাকা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রত্যেকটা টপিক আমরা টাচ করে যাব। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার গতি, বা যেটাকে আমরা মোশন বলি, চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 থেকে অনেক সহজ সহজ কিছু প্রশ্ন আসে, বাট চ্যাপ্টার 2টা একটু বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিস টাইপের চ্যাপ্টার, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে সূত্র 2-3টা, বাট তোমাকে প্র্যাকটিস করে করে জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে হয়। তো যাই হোক, আমাদের এই অধ্যায়ে যদি আমরা টপিকস চিন্তা করি, এই অধ্যায়ের যদি আমরা টপিক্সের কথা বলি যে কি কি টপিক্স থেকে প্রশ্ন আসে, তাহলে বলতে হবে যে গতির কিছু সূত্র আছে, ঠিক আছে? গতির সূত্র বলতে ওই যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো থেকে সরাসরি কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই সূত্রগুলোর, এই গতি সূত্রের ব্যবহার আমরা কিছু দেখবো, যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে, তারপর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তারপর আরেকটা ছোট্ট বিষয় আছে তম সেকেন্ড বলি আমরা, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তারপর এক ধরনের ম্যাথ আসে যে বাস ধরতে পারবে কিনা, যে একটা বাস সামনে দিয়ে যাচ্ছে, পিছন থেকে এক লোক দৌড়াচ্ছে, ধরতে পারবে কিনা। আবার সেম টাইপের ম্যাথ যে সামনে হরিণ দৌড়াচ্ছে, পিছনে বাঘ ধরতে পারবে কিনা, সামনে মুরগি দৌড়াচ্ছে, তারপর শিয়াল সেটাকে ধরতে পারবে কিনা। এই যে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো মোটামুটি পরীক্ষায় আসে। আর এই ম্যাথের সাথে একটা মানে কানেক্টেড কনসেপ্ট, সেটা হলো যে যাত্রাপথে তারা কতবার মিলিত হবে। তো আমি চেষ্টা করবো এই টপিকটা একটু আলোচনা করার। এরপর আরেকটা টপিক আছে, এখান থেকে খুব একটা প্রশ্ন আসেনি অতীতে, তারপর আমরা এই টপিকটা একটু করব, যে বুলেট এবং দেওয়ালের যে ম্যাথগুলো। এরপর আছে গ্রাফ অঙ্কন। গ্রাফ থেকে মানে 2024 সালে মূলত বেশিরভাগ বোর্ড এরা গ্রাফ টাচ করেছিল। তো আমরা জানি না এবার কি করবে, তারপর আমরা গ্রাফের ম্যাথগুলো আবার করব। তারপর যে বিগত সালের ইম্পর্টেন্ট কিছু সিকিউ, দেখো বিগত সালে সব সিকিউ তো তোমাদের মোটামুটি পড়া হয়েও আছে। তো আমি কি করেছি, আমার কিছু স্টুডেন্টকে বলেছিলাম যে তোমাদের কোন কোন ম্যাথ সমস্যা, এরকম 4-5টা ম্যাথ আমাকে পাঠিয়ে দাও, আমি সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো। তো আশা করি এই টপিকগুলো আমরা আজকে ক্লাসে শেষ করে ফেলতে পারবো। তো যাই হোক, আমরা বেশি লেন্দি না করে নেক্সট আলোচনায় চলে যাই। দেখো, আমাদের গতির সূত্রের কথা যদি বলি, সূত্রগুলো কি কি আছে সেটা একটু দেখে নিই। আমাদের আছে ভি সমান ইউ প্লাস এটি, যেখানে টি হচ্ছে টাইম, এ হচ্ছে ত্বরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ। যদি বস্তু ত্বরণে চলে তাহলে এ এর মান প্লাস, ত্বরণ মানে বেগ বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টা বোঝাচ্ছে। আর যদি বলে যে বেগ হ্রাস পাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা মন্দন, তখন এই সূত্রে বসবে মাইনাস। এরপর আছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? তারপর আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এগুলোতে দেখো আমরা সবগুলোতে প্লাস ব্যবহার করেছি, বাট এমনও হতে পারে এগুলোতে মাইনাস থাকতে পারে। কখন মাইনাস হবে? যখন তুমি বুঝবা যে বেগ হ্রাস পাচ্ছে, তখন ত্বরণের সামনে আমরা মাইনাস দেব। তো এই সূত্রগুলো, একটা বিষয় এখানে একটু বলে নিই, আমরা যে এই যে সূত্রগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু সব একমাত্রিক সূত্র। হ্যাঁ, আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বহুত রকমের সূত্র হয়। আমাদের যে গতিটা আছে সেটা একমাত্রিক হয়, দ্বিমাত্রিক হয়, ত্রিমাত্রিক হয়। তো তোমাদের এসএসসির সিলেবাসে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক এই বিষয়গুলো আলোচনায় নাই। সো আমরা আপাতত ওই টেনশনে যাব না। আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে যেহেতু আলোচনা করছি, সো আমাদের এই সূত্রগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। একমাত্রিক গতি মানে কি, আর কোনো কিছু শুধু এক ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, এরপর
আরেকটা জিনিস আছে তম সেকেন্ড। তম সেকেন্ডের বিষয়টা কেমন? অনেক সময় বলে না যে 5তম সেকেন্ড, 10তম সেকেন্ড, 9তম সেকেন্ড। দেখো 9 সেকেন্ড আর 9তম সেকেন্ড দুইটা কিন্তু এক না। তো যদি বলে 10তম সেকেন্ড, 10তম সেকেন্ডটা কোথায়? 10তম সেকেন্ডটা হচ্ছে তোমার 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এবং 0 সেকেন্ড থেকে 9 নাম্বার সেকেন্ড, এইটার মাঝখানে যে জায়গাটুকু, ঠিক আছে? একটু হালকা দেখা দিই আমি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। তা তোমাকে যদি বলে 10 সেকেন্ড, তাহলে বুঝতে হবে যে এই দূরত্বটা বলছে। যদি বলে 9 সেকেন্ড, তাহলে বুঝতে হবে এই দূরত্বটার কথা বলছে। আর 9 সেকেন্ড শেষ, এর পরের যে এই মুহূর্তটা, এটাই হচ্ছে আমাদের 10তম সেকেন্ড। তো পরীক্ষায় যদি কখনো বলে যে 10তম সেকেন্ডে কিছু একটা বের করো, দূরত্ব বের করো, তাহলে আমরা কিভাবে করব? আমরা দেখবো যে 10 সেকেন্ডে কত দূর গেছে আর 9 সেকেন্ডে কত দূর গেছে। 10 সেকেন্ডে যত দূর যাবে আর 9 সেকেন্ডে যত দূর যাবে, এই দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের 10তম সেকেন্ডে কত দূর গেছে। আবার যদি বলে যে 19তম সেকেন্ডে কত দূর গেছে, তাহলে আমরা 19 সেকেন্ডে কত দূর গেছে বের করব, 18 সেকেন্ডে কত দূর গেছে বের করব, বের করে সেটা বাদ দিয়ে দেব। তাহলে ওই 18-র পরে যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডে কত দূর গেছে সেটা আমরা পেয়ে যাব। আশা করি তম সেকেন্ড বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই ম্যাথটা, তম সেকেন্ডের যে ম্যাথটা, এটা চাইলে আমরা এইভাবে একটু বিস্তারিত না করে সংক্ষেপেও করতে পারি। সেক্ষেত্রে তোমাকে একটা স্পেশাল সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এস তম সেকেন্ডের ক্ষেত্রে। ধরো তুমি যদি বলো যে 10তম সেকেন্ডে কত দূর যাবে, সেক্ষেত্রে 2 ধাপে ম্যাথটা না করে তুমি ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবা। এক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ, এক্ষেত্রে এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে আমাদের ত্বরণ, আর এই টি হচ্ছে যে কততম সেকেন্ড সেটা। তো যাই হোক, এখানে দেখো অনেকে এই সূত্র আর এই সূত্রে একটু গুলাই ফেলে। এই দুই সূত্রের মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে এটা হচ্ছে যদি বলে যে 10 সেকেন্ডে কত দূর গেল, তাহলে এই সূত্র। আর যদি বলে 10তম সেকেন্ডে কত দূর গেল, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। তো গতির এই যে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলোই বিভিন্ন ঘটনায় বিভিন্নভাবে ব্যবহার হয়ে পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ওই যে গতির সূত্রগুলো পড়লাম। তো এই গতির সূত্রগুলো আমরা দুইটা ক্ষেত্রে একটু দেখব। একটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। পড়ন্ত বস্তু মানে কি? বস্তু জাস্ট উপর থেকে পড়ছে। হ্যাঁ, বস্তু জাস্ট উপর থেকে নিচের দিকে পড়ছে, এই ঘটনাকে বলি পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু বলতে কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরে নিক্ষেপ করেছি, এমন বস্তু। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা নিক্ষিপ্ত বস্তু বলতে শুধু নিচ থেকে উপরে নিক্ষেপ এমনটা কিন্তু বোঝায় না। নিক্ষিপ্ত বস্তু বলতে আমি এভাবেও নিক্ষেপ করতে পারি, আমি নিচের দিকেও নিক্ষেপ করতে পারি, আমি উপরের দিকেও নিক্ষেপ করতে পারি। তো প্রশ্নে খেয়াল রাখবা যে কোন দিকে নিক্ষেপটা করা হচ্ছে। তো আমাদের এসএসসির যে সিলেবাস, সে অনুযায়ী নিচ থেকে উপরের দিক, মানে উপরের দিকে নিক্ষেপ, এমন টপিকটা আলোচনা করা আছে। সো আমরা ওই টপিকটার উপরে একটু জোর দিব বেশি। আচ্ছা, তো এই যে পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, ধরো একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলাম বা নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, এরা স্বাধীনভাবে পড়ছে কিনা। যদি আমি উপর থেকে ফেলে দিই, যদি এখানে কোনো বাতাস বা কেউ ঝামেলা না করে, তাহলে সে পৃথিবীর টানে মুক্তভাবে নিচের দিকে পড়বে। কিন্তু যদি এখানে বাতাসের বাধা থাকে বা আদার্স কোনো বাধা থাকে, তাহলে কিন্তু সে মুক্তভাবে পড়তে পারবে না। তো এই জন্য আমি এই পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তো এক্ষেত্রে যদি মুক্তভাবে পড়ে তাহলে একরকম সূত্র ব্যবহার করব, আর যদি মুক্তভাবে না পড়ে তাহলে আরেক রকম সূত্র ব্যবহার করব। কিরকম দেখো, ধরো মুক্তভাবের বেলায় যখন মুক্তভাবে পড়বে, খেয়াল রাখতে হবে যে যদি নিচের দিকে পড়ে তাহলে তার ত্বরণটা হবে প্লাস জি। মুক্তভাবে যদি নিচের দিকে পড়ে তাহলে তার ত্বরণের জায়গায় আমরা ব্যবহার করব প্লাস জি। আর যদি
তোমার উপরের দিকে, মানে খাড়া উপরের দিকে, এটা তো হচ্ছে নিচের দিকে। আর যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে ত্বরণটা আমরা ব্যবহার করব মাইনাস জি। তাহলে এটা এই সূত্রটা আমরা ব্যবহার করব কার ক্ষেত্রে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তো দেখো আমাদের যে নর্মাল গতির সূত্র ছিল ভি সমান ইউ প্লাস এটি, তো পড়ন্ত বস্তুর বেলায় সূত্রটা দেখতে কেমন হবে? যেহেতু উপর থেকে পড়ছে, তুমি ফেলে দিচ্ছ, তোমার আদিবেগটা হবে জিরো। সে ভূমিকে এসে একটা বেগে আঘাত করবে, উপর থেকে নিচে পড়ছে, ত্বরণ হচ্ছে জি, টাইম হইল টি, তাহলে ভি সমান জিটি। আবার আমরা যে সূত্র পড়েছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কি হবে? যখন তুমি কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিবা, ঠিক আছে, ধরো উপর থেকে ফেলে দিলাম এই জায়গা থেকে, তো সে কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রে হেল্প নিতে পারি। সূত্রটা দেখতে কেমন হবে? তো এই দূরত্বটাকে আমরা এস না বলে এইচ বলে রাখি, এটা দিলাম এইচ, ইউ হচ্ছে জিরো যেহেতু পড়ন্ত বস্তু, প্লাস হাফ যেহেতু উপর থেকে নিচে পৌঁছা, তাহলে জি টি স্কোয়ার। তার সূত্রটা হবে এরকম। অন্যভাবে সূত্র বানানো যায় ভি স্কোয়ার সমান 2gh। আবার যখন নিক্ষেপ করবা তখন কি হবে? ধর কোনো বস্তুকে তুমি নিচ থেকে উপরে নিক্ষেপ করছো, তাহলে কি হবে? ভি সমান ইউ প্লাস এটির ক্ষেত্রে, মানে যদি কখনো শেষ বেগ বের করতে বলে তাহলে এই সূত্রে হেল্প নিতে হবে। আর আদিবেগ ত্বরণের জায়গায় লিখবো মাইনাস জি সাথে টি। আবার যদি কখনো কত উচ্চতায় উঠলো বের করতে বলে তাহলে ইউটি প্লাস, আচ্ছা এখানে তো প্লাস ব্যবহার করা যাবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরপর অনুরূপভাবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র ব্যবহার করতে হবে। আরেকটা বিষয়, যদি মুক্তভাবে না পড়ে তখন আমরা কি করব? যদি মুক্তভাবে না পড়ে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ত্বরণের জায়গায় জি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? যদি মুক্তভাবে না পড়ে, আমরা প্রশ্ন পড়ে যদি বুঝতে পারি যে মুক্তভাবে পড়ছে না, তাহলে আমরা কখনোই এর জায়গায় জি ব্যবহার করতে পারবো না। তখন অঙ্কটা নর্মাল যে তোমার কাহিনী আছে না, যে আদিবেগ শেষ বেগ ত্বরণ, ওই সূত্রগুলো তখন ব্যবহার হবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করবা। ধরো তোমাকে বললো যে 100 মিটার ওপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে, 100 মিটার উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে সেটি ভূমিকে 7 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। প্রশ্ন হলো বস্তুটির মাটিতে পড়তে কত সময় দরকার? এটা একটা সিম্পল ম্যাথ, হ্যাঁ তোমার কাছে মনে হতে পারে তো সিম্পল ম্যাথ যে 100 মিটার উপর থেকে ফেলে দিলাম, মাটিতে পড়লো কত সময় দরকার। এক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট এই সূত্র ব্যবহার করবে যে এইচ সমান হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান দিবে 100, হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার দিয়ে এখান থেকে টি এর মানটা তারা বের করে নেবে। কিন্তু কাহিনী কিন্তু এরকমটা না, এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায়? দেখো তুমি যখন কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিবে 100 মিটার উপর থেকে, নর্মালি ভাবো যদি সে মুক্তভাবে পড়তো তাহলে এখান থেকে ফেলে দিলে কত বেগে ভূমিকে আঘাত করতো? সেক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রে হেল্প নাও। তাহলে ভি সমান 2 গুণন 9.8 গুণন 100, তো এটার মান বের করে দেখো, এই 7 এর থেকে অনেক বেশি হবে, 7 এর থেকে অনেক বেশি হবে এটা। তাহলে কথা হলো যে প্রশ্নে বলেছে 100 মিটার উপর থেকে ফেলে দিলাম, ভূমিকে 7 বেগে আঘাত করলো। তো আমরা দেখতে পাচ্ছি যদি সে মুক্তভাবে পড়তো তাহলে ভূমিকে সে 7 বেগে আঘাত করতো না, তার মানে এই বস্তু মুক্তভাবে পড়ছে না। এখন আমি কি করব? এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটা নর্মাল ম্যাথের মতো করে চিন্তা করতে হবে, এভাবে আর করা যাবে না। আমরা কি করেছি, আমরা বস্তুটাকে 100 মিটার উপর থেকে ফেলে দিয়েছি, আদিবেগ কত? তাহলে 0,
শেষ বেগ কত? শেষ বেগটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে 7। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এখান থেকে ত্বরণ বের করে নেব। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এ সমান কি হচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু 100, তাহলে 49/200। তাহলে আমরা এক্সিলারেশন পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা ত্বরণ পেয়ে গেছি, দেন আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টি ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগে, দেখো তোমার কাছে এখন আদি বেগ আছে, তোমার কাছে এখন শেষ বেগ আছে, তোমার কাছে ত্বরণ আছে, এখন তুমি টাইম বের করে নাও। তাহলে যদি উপর থেকে নিচে পড়ে, তো এক্ষেত্রে সবসময় কিন্তু জি ব্যবহার করার মানে করতে হবে এমনটা না, তোমাকে আগে শিওর হইতে হবে যে সে মুক্তভাবে পড়ছে কিনা, প্রশ্ন পড়ে দেখতে হবে প্রশ্নে মুক্তভাবে কথাটা বলা আছে কিনা। যদি মুক্তভাবে পড়ে তখন আমরা জি ব্যবহার করব। আর সামহাও যদি প্রশ্নে না বলে বা আমরা অঙ্কের প্যাটার্ন দেখে বুঝতে পারি যে মুক্তভাবে পড়ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে নর্মাল অঙ্কের মতো করে করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু অন্য টপিক নিয়ে একটু কথা বলে আসি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা বলে ফেললাম। আচ্ছা আচ্ছা, আরেকটা ভালো কথা মনে পড়লো, এখান থেকে আমাদের না আর একটা কিছু জিনিস জানা থাকা দরকার। হ্যাঁ, ধরো কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে অবশ্যই আদিবেগ লাগবে। এখন সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বলে একটা বিষয় আছে, সর্বোচ্চ উচ্চতা বিষয়টা কিরকম, আমি এই বস্তুটাকে নিক্ষেপ করলাম, এ তো আর আজীবন উপরে উঠবে না, কারণ যখন সে নিচ থেকে উপরে যাচ্ছে তার ত্বরণ প্রত্যেক সেকেন্ডে কিন্তু তার বেগ প্রতি সেকেন্ডে কমছে নিচ থেকে উপরে যাওয়ার সময়। তাহলে সে এক সময় বেগ কমতে 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 জিরো হয়ে যাবে। যখন জিরো হবে সে কি ওখানে থেকে যাবে? সে কি ভাববে যে আমি এই পৃথিবীতে যাবো না, আমি এখানে থেকে গেলাম? এমনটা কিন্তু ভাববে না, সে তখন নিচের দিকে পড়া শুরু করবে। তো এ যখন নিচের দিকে পড়বে, তাহলে আমরা যখন কোনো বস্তুকে নিক্ষেপ করি, ঠিক আছে, যখন কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন পরিস্থিতি এমন হতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, তারপর আবার ওখান থেকে ব্যাক করলো। তো প্রশ্ন না এখানে দুই প্রকারের হয়, একটা হলো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, 1 সেকেন্ড পর কোথায় থাকলো, 2 সেকেন্ড পর কোথায় থাকলো, এমন বিষয়। আরেকটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা কখন উঠবে, সর্বোচ্চ উচ্চতা কত, মানে সর্বোচ্চ উচ্চতা নিয়ে তোমাকে ডিসকাস করতে বলবে। তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সর্বোচ্চ উচ্চতার মানটা যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, ইউ স্কোয়ার বাই 2g, তোমরা জানো। আবার সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগে, এই যে এখান থেকে এখানে উঠতে টাইম কত লাগবে, টাইম লাগবে ইউ বাই জি। আবার ওখান থেকে নামতে টাইম কত লাগবে, সেম টাইম, উঠতে যত টাইম লাগে নামতেও সেম টাইম লাগে, ইউ বাই জি। আচ্ছা, তাহলে উঠতে নামতে মোট টাইম কত লাগলো, উঠতে নামতে যে মোট টাইমটা সেটাকে বলা হয় উড্ডয়নকাল। তো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকিউতে না এসে এমসিকিউতে আসে, তো তারপরও আমরা সিকিউতেও পেয়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তারপর এটা হচ্ছে যে উঠতে টাইম নামতে টাইম, আর এটা হচ্ছে উঠানামা দুই ক্ষেত্রে টাইম। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা পড়ে রাখবো। আচ্ছা, একটা মারাত্মক জিনিস আসছে, বাস ধরতে পারবে কিনা যাত্রাপথে কতবার মিলিত হবে। হ্যাঁ, তো এটা ধরো যে এই যে বাস ধরতে পারবে কিনা, এখানে বাস ধরা বলতে এমনটা বোঝানো যায় যে গিয়ে জড়ায় ধরবে। হ্যাঁ, এখানে বাস ধরা বলতে কি বোঝাচ্ছে, জাস্ট ওকে টাচ করতে পারবে কিনা, ধরা বলতে এটুকুই বোঝানো হচ্ছে যে ওকে ছুঁতে পারলো কিনা। আচ্ছা, তো এক্ষেত্রে কি হয়, এই যে বাস হোক, এটা বাসের ক্ষেত্রে হতে পারে, এটা বাঘ হরিণের ক্ষেত্রে হতে পারে, এটা শিয়াল মুরগির ক্ষেত্রে হতে পারে, নানান ক্ষেত্রে হতে পারে। তো এদের মধ্যে যে কোনো একটা জিনিস থাকে সামনে, ধরলাম যেটা বাস, আর একটা থাকে পিছনে, এটা কোনো মানুষ হতে পারে, এটা অন্য কিছু হতে পারে। এদের মাঝখানে একটা ডিস্টেন্স দেওয়া থাকে, ধরো যে এক্স পরিমাণ ডিস্টেন্স। অনেক সময় বলে না যে বাস আছে, বাস থেকে এক্স পরিমাণ দূরত্বে একটা লোক দৌড়াচ্ছে, তো এর ক্ষেত্রে বলবে যে বাস সমবেগে চলছে, এটা বলতে পারে। আবার বলতে পারে যে বাস স্থির অবস্থান থেকে ত্বরণে চলছে, বিভিন্ন কন্ডিশন দিতে পারে। তো যাই হোক, পিছনে যে আছে এ সমবেগে চলতে পারে,
পিছনে যে আছে এ ত্বরণে চলতে পারে, এর কন্ডিশনগুলো আলাদা রকম হতে পারে। তো কন্ডিশন যাই হোক না কেন আমাদের টার্গেট হচ্ছে পিছনে যে আছে সে ধরতে পারবে কিনা। তো এ যদি ওকে ধরতে চায়, দুইজন তো একসাথে যাত্রা করেছে, তো এ যদি ধরতে চায়, এ যখন এখানে পৌঁছাবে ততক্ষণের মধ্যে একেও ওই জায়গায় পৌঁছাইতে হবে। ঠিক আছে, এ যদি এস দূরত্ব যায়, তাহলে যে পিছনে আছে তাকে এক্সট্রা করে এতটুকু দূরত্ব যাইতে হবে। যে সময়ে এই সামনের জিনিসটা এতটুকু গেছে, ওই সময়ের মধ্যে একেও কি করতে হবে, এত দূর যাইতে হবে। যে সময়ে এ এখানে গেছে ওই সময়ের মধ্যে একেও কি করতে হবে, এতটুকু যাইতে হবে। এটা একটু বেশি যাইতে হবে, মানে পিছনে আছে, নাহলে ধরবে কি করে। আচ্ছা, তো এরপরে কাজ কি? এই যে আমরা একটা ঘটনা দেখলাম, চিত্র দেখলাম, আমরা এ কিভাবে চলছে, ত্বরণে চলছে নাকি সমবেগে চলছে, সে অনুযায়ী একটা সমীকরণ বানাবো। যেমন আমি ধরলাম যে এ ত্বরণে যাচ্ছে আর এ সমবেগে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে সূত্রটা কেমন হবে? বাসের ক্ষেত্রে, তাহলে যেহেতু আমরা ত্বরণ ধরেছি, তাহলে এই টাইপের একটা সূত্রের আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমি সমীকরণ নাম্বার দিলাম 1। আবার এই যে মানুষটা যে পিছনে আছে, এ যাচ্ছে, আমি ধরেছি সমবেগে, তাহলে এ যাবে এত দূর, কত দূর, এক্স প্লাস এস দূরত্ব যাবে। কিভাবে যাবে? সমবেগে যাবে। ঠিক আছে, এর দূরত্ব সমান সমবেগ। এও ত্বরণে যেতে পারতো, তখন এখানে আমরা লিখতাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমি যেহেতু সমবেগ দিয়েছি, তাহলে এর যে টোটাল দূরত্ব সেটা সমান আমি লিখলাম ভিটি। এখন এই যে এখান থেকে এস এর মান নিয়ে আসে আমরা এখানে পুট করব। তো এখানে বসানোর পরে একটা সমীকরণ তৈরি হবে, যে সমীকরণে তোমার এক্স এর মান প্রশ্নে দেওয়া থাকবে, ভি এর মান প্রশ্নে দেওয়া থাকবে, বাট তোমাকে টাইম দেওয়া থাকবে না। তো যেহেতু টাইম দেওয়া নাই, তোমাকে এই সমীকরণে টাইম বের করতে হবে। টাইমটার মান বের করার সময় যদি টাইমের মান বের হয়, কোনো বাস্তব মান তুমি পাও, টাইমের মান তুমি যদি বাস্তব কোনো মান পাও, তাহলে তুমি বলবো যে হ্যাঁ বাস ধরতে পারবে, যে পিছনে আছে সে ধরতে পারবে। বাট টাইমের মান যদি বাস্তব না পাও, তা আমরা বলবো যে না ধরতে পারবে না। ধরো এই টি এর মান 2টা বের হলো, তাহলে আমরা বলবো এরা যাত্রা পথে 2বার মিলিত হবে। ধরো টি এর মান একটা পজিটিভ আসলো, একটা নেগেটিভ আসলো, তো টি এর একটা মান আমরা বাস্তব পাচ্ছি, তাহলে আমরা বলবো যে একবারই তারা যাত্রা পথে মিলিত হবে। তো কাহিনীটা কি, তোমাকে যে ঘটনাটা তারা দেবে, সেই ঘটনা অনুযায়ী আমরা একটা চিত্র বানাবো, তারপর সেই চিত্র অনুযায়ী আমরা টাইম বের করার চেষ্টা করবো। তো যাক, আমি তোমাদের একটা ম্যাথই ডাইরেক্ট দেখাই দিই। ধরো তোমাকে বলা হলো যে একটি বাস, দ্রুত লিখে নিচ্ছি, একটি বাস স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা করলো। এক বাইক চালক 30 মিটার পিছন থেকে 100 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা করলো। এখানে বাইক চালক পিছনে আছে, তাহলে প্রথম প্রশ্ন দিতে পারে বাইক চালক বাস ধরতে পারবে কি। 2 নম্বর প্রশ্ন দিতে পারে কি দিতে পারে, কত দূর গিয়ে ধরবে, বা বলতে পারে কতক্ষণ পর ধরবে। আর আরেকটা প্রশ্ন দিতে পারে যাত্রা পথে তারা কতবার মিলিত হবে। এই প্রশ্ন থেকে 3 টাইপের প্রশ্ন হতে পারে। তো এখানে কাহিনীটা কি, এখানে কাহিনীটা হচ্ছে যে একটা বাস আছে, ঠিক আছে, একটা বাস আছে, বাসটার কি কন্ডিশন, স্থির অবস্থায় ছিল, তারপর সে একটা ত্বরণে চলছে, কত ত্বরণ, 5 ত্বরণে চলছে, চলুক। আর ওর পিছনে আছে একটা বাইক, এটা অস্থির একটা বাইক, আর সাইকেল লাগছে, যেতে বাইক। তাহলে বাইকটা আছে কত দূরে, বাইকটা আছে আমাদের 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 এটা 30 মিটার পেছনে, 30 মিটার পেছনে। দেখো এখান থেকে বাস যাত্রা করবে, এখান থেকে বাইক যাত্রা করবে। যদি এই বাইক চালক বাসকে ধরতে চায়, তাহলে বাস যখন এখানে গিয়ে পৌঁছাবে ততক্ষণের মধ্যে বাইককে ওই পজিশনের মধ্যে
যাইতে হবে। তো আমাদের বাস যদি এস দূরত্ব যায়, তাহলে আমাদের বাইককে এস প্লাস 30 এত বেশি দূরত্ব যাইতে হবে। এ যে সময়ে এস দূরত্ব যাবে, একে সেই সময়ে এস প্লাস 30 দূরত্ব যাইতে হবে, তখন কিন্তু সে ধরতে পারবে। আচ্ছা, তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা একটা চিত্র বানিয়ে ফেলেছি। এবার আমরা যেটা করব, এই যে বাসের জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব? যেহেতু আমাদের বাস ত্বরণে গেছে, তাহলে আমরা ত্বরণের কনসেপ্ট ইউজ করবো। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস তো মান জানি না, আদিবেগ 0, বাস 5 ত্বরণে যাচ্ছে, টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু 5/2 টি স্কোয়ার। আবার যদি আমরা ধরি যে বাইকের জন্য তুমি কোন সূত্র ব্যবহার করবা? বাইকের জন্য কোন সূত্র ব্যবহার করবা? বাইক তো সমবেগে যাচ্ছে, বাইক মোট দূরত্ব গেছে এস প্লাস 30 এবং সেটা সে সমবেগ অতিক্রম করেছে। তাহলে সমবেগটা কত? সমবেগটা হচ্ছে 100, তাহলে 100 টি। তাহলে আমরা দুটো সমীকরণ পাইলাম, বাসের জন্য একটা, বাইকের জন্য একটা। এখন জাস্ট এই দুই সমীকরণ আমরা সলভ করব। কিভাবে সলভ করতে পারি? এখান থেকে টি এর মান নিয়ে এখানে বসাতে পারি, বা সরি এস এর মান নিয়ে আসে এখানে বসাই দিই, বসাই দাও। তাহলে 5/2 টি স্কোয়ার, 100 কে পাশে নিয়ে চলে আসো, 100 প্লাস 30 ইকুয়াল টু 0। এখন আমরা একটা কাজ করতে পারি, এই সমীকরণটাকে ছোট করার জন্য 5 দ্বারা ভাগ করে দিতে পারি, 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে একটু ছোট হবে। আগে 5 দ্বারা ভাগ করি, তাহলে হাফ টি স্কোয়ার মাইনাস 20, 100কে 5 দ্বারা ভাগ করলে হবে 20 প্লাস 6 6 ইকুয়াল টু 0। আবার 2 দ্বারা গুণ করে দিলে টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 12। এই যে একটা সমীকরণ আমরা পাইলাম। এখন তুমি মিডল টার্ম করো, যদি মিডল টার্ম করতে না পারো সেক্ষেত্রে আমাদের যে দ্বিঘাত সমীকরণ সলভ করার পদ্ধতি আছে, তুমি সে অনুযায়ী সলভ করো। তা আমি একটু তোমাদেরকে সলভ করে দিই, তো তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সলভ করে কিভাবে? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। তাহলে 100 প্লাস মাইনাস 100 স্কোয়ার মাইনাস 48 প্লাস মাইনাস, এটাকে 100 স্কোয়ারে রাখি, একটা জিনিস বুঝাইতে সুবিধা হবে, বাই 2। এই যে আমরা টাইমের মান পেলাম। হ্যাঁ, এখন খেয়াল করো, এই টাইমের মানটা বাস্তব নাকি অবাস্তব? তো আমরা জানি যে রুট ওভারের ভিতরে যদি পজিটিভ মান আসে তাহলে সেটা বাস্তব। তো রুট ওভারের ভিতরে এখানে 100 স্কোয়ার বিয়োগ 48, তাহলে অবশ্যই এটা পজিটিভ সংখ্যা, তাহলে টি এর মান বাস্তব। তাহলে টি এর যেহেতু বাস্তব মান আছে, তাহলে আমরা বলবো, আচ্ছা আরেকটা কাজ করতে হবে তোমাকে এখানে, যে বাস্তব মান শুধু থাকলে হবে না, সেটা প্লাস না মাইনাস সেটাও দেখতে হবে। তো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তো যখন প্লাস হচ্ছে তখন আমরা মান পাচ্ছি, আবার যখন মাইনাস হচ্ছে তখনও আমরা মান পাচ্ছি, তার মানে একটা হইলেও কমপক্ষে পজিটিভ মান আছে। তো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল যে বাইক চালক বাস ধরতে পারবে কি, আমরা যখনই আমরা দেখতে পাচ্ছি টি এর একটা বাস্তব মান পেয়ে গেছি, আমরা ডিরেক্ট বলবো যে হ্যাঁ ধরতে পারবে। আচ্ছা, এখন টাইমের মানটা বের করো। টাইমের মান একবার হচ্ছে 100 প্লাস 100 স্কোয়ার মাইনাস 48/2, আর একটা হচ্ছে 100 মাইনাস 100 স্কোয়ার মাইনাস 48/2। তো মজার বিষয় হচ্ছে এটাও তোমাকে পজিটিভ মান দিবে, একটা প্লাস মান দিবে, এবং এটাও দেখো এটা 100 স্কোয়ার, তার মানে 100-এর উপর স্কোয়ার, 48 আবার কম আছে, তো এই মানটা যদি আমরা রুট করি 100 থেকে ছোট হবে। তো যেহেতু 100 থেকে ছোট হবে, তাহলে এটাও একটা পজিটিভ মান, তার মানে টি এর আমরা দুইটা পজিটিভ মান পাচ্ছি। তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেখবা, দুইটা পজিটিভ মান পাচ্ছ। তাহলে এই যে একটা কথা ছিল না যে যাত্রাপথে তারা কতবার মিলিত হবে, টি এর যেহেতু আমরা দুইটা প্লাস মান পেয়েছি, তার মানে তারা 2বার মিলিত হবে। ওকে, এরপর হলো আরেকটা প্রশ্ন ছিল যে কত দূর গিয়ে মিলিত হবে। তাহলে কত দূর, তুমি যখন এস এর মান বের করো, টি এর মান তো পেয়ে গেছো,
টি এর মান 2টা, তার মানে 2বার মিলিত হবে। তার মানে একবার বাইক কাটায় চলে যাবে, তারপর আবার বাস বাইককে কাটাবে, 2বার কাটাকাটি হবে। এখান থেকে এস এর মান বের করে নাও, টি এর মান বসাই দিয়ে আমাদের যে এস এর সমীকরণগুলো ছিল এর আগে দেখলাম আমরা, সেখানে আমরা মানগুলো বসাই দেবো। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। ওকে, তাহলে বাস ধরতে পারবে কিনা এই টপিক নিয়ে আর কথা বলছি না, আশা করি তোমরা পারবা। আর আমি কিন্তু একটু দ্রুত কথা বলছি, বুঝতেই পারছো, তোমাদের আসলে সময় আমি বেশি নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি যে তোমাদের জানা বিষয়গুলো একটু রিভাইজ হয়ে যাক। ওকে ওকে ওকে, নেক্সট। এই যে এইটার কথা বলছিলাম, যে এই জিনিসটা পরীক্ষা সেভাবে আসে নাই, হ্যাঁ, তো দিতে পারে। বুলেট দেওয়াল, আমি মনে হয় যশোর বোর্ড 2021-এর দিকে একটা প্রশ্ন দেখতে পেয়েছিলাম, বাট আমি নট শিওর। আমি একটা টেস্ট পেপারে দেখলাম দেওয়াল লেখা আছে যে যশোর বোর্ড 21। পরে আমি যশোর বোর্ড 21-এর প্রশ্নে গেলাম, কিন্তু সেখানে ওই প্রশ্নটা খুঁজে পাইলাম না। যাই হোক, আমি জানি না আসলে টেস্ট পেপারে ভুল দেওয়া ছিল কিনা। আচ্ছা, বুলেট দেওয়াল। বুলেট দেওয়াল মানে কি, এরকম প্রশ্নগুলো এরকম হয় যে একটি বুলেট কোনো দেওয়ালে ধরো 10 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 25% হারায়। বুলেটটি দেওয়ালে আর কত দূর প্রবেশ করবে? তাহলে একটি বুলেট কোনো দেওয়ালে 10 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 25% হারায় ফেলেছে। বুলেটটি দেওয়ালে আর কত দূর প্রবেশ করবে? তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে একটা বুলেট এর আদি বেগ কিন্তু দেওয়া নাই, কত বেগ নিয়ে প্রবেশ করেছে এটা বলা নাই, আবার বলা আছে বেগ 25% হারায়। তাহলে যেহেতু বলা নেই, আমরা ধরে নেই একটা বুলেটের আদি বেগ হচ্ছে ইউ। সে 10 সেন্টিমিটার গেছে, 10 সেন্টিমিটার যাওয়ার পরে সে বেগ 25% হারায় ফেলেছে। তাহলে 25% যেহেতু হারায় ফেলেছে, তাহলে এখন আর আছে কতটুকু? এখন আছে তাহলে 75%। 75% মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তাহলে 3u/4। 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ হারায় ফেলেছে, আছে আর কত? তাহলে 75% আছে 4 ভাগের 3 ভাগ। তাহলে একটা বুলেট দেওয়ালে প্রবেশ করেছে, 10 সেন্টিমিটার গেছে, যাওয়ার পরে কি হয়েছে? যাওয়ার পরে কিছুই হয়নি, বেগ সে একটু হারাই ফেলেছে। তাহলে হারাই ফেলুক, বাট এখনো কিন্তু বেগ শেষ হয়নি, বেগ এখনো আছে। প্রশ্ন হচ্ছে আর কত দূর যাবে? আমরা জানি না আর কত দূর যাবে, বাট এতটুকু জানি যতক্ষণ বেগ শেষ হবে না সে যাইতেই থাকবে। এই দূরত্বটা আমাকে বের করতে বলেছে। এখন আমি কিভাবে বের করতে পারি? এখানে ঘটনা হলো 2টা, একটা তথ্য দেওয়া আছে আর একটা তথ্য আমাকে বের করতে বলেছে। তো এখানে এই যে দেওয়ালটা নিয়ে কথা বলা আছে, তুমি খেয়াল করে দেখো বেগ হারাচ্ছে, তার মানে এখানে মন্দন হচ্ছে। তো প্রশ্নে যেভাবে প্রশ্নটা সাজানো আছে এখানে দেখে মনে হচ্ছে যে মন্দনটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট হারে তারা বেগ হারাচ্ছে, এলোমেলো ভাবে না। তো যেহেতু নির্দিষ্ট হারে তারা বেগ হারাচ্ছে, তাহলে এই জায়গার ত্বরণ বলো বা মন্দন বলো, আর এই জায়গার ত্বরণ বা মন্দনের মান কি হবে? সমান হবে। তো কোনো একটা জায়গার ত্বরণ বের করার সূত্র কি? আমরা ত্বরণ বের করতে পারি এই সূত্র দিয়ে, যেহেতু আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ঠিক আছে, 2s। তাহলে এ সমান কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে আমরা এখানে যে ত্বরণ পাবো আর এখানে যে ত্বরণ পাবো দুটি ইকুয়াল করে দেবো। তার আমরা লিখতে পারি, এখানে লিখে নিই, a1 ইকুয়াল টু a2। তাহলে a1 মানে কি? প্রথম অংশের ত্বরণ। সূত্র কি? এই যে এটা। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। তাহলে ভি স্কোয়ার মাইনাস আদি বেগ স্কোয়ার বাই 2 ইন্টু এস। প্রথম ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে 10, এখানে সেন্টিমিটার আছে, আমিও সেন্টিমিটারে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ স্কোয়ার আদি বেগ স্কোয়ার 2s2। দুই দিকে ত্বরণ আমরা ইকুয়াল করে দিলাম। এখন দেখো কিছু কাটাকাটি যায় কিনা। কাটাকাটির মধ্যে এখানে দুই পাশে 2 কেটে যায়,
আবার উপরে আমরা যদি একটু ভেঙে নিই, ভাঙো, 9 ইউ স্কোয়ার ভাগ 16 মাইনাস ইউ স্কোয়ার, 2 তো বাদ চলে গেছে, তাহলে 10 থাকলো, 9 ইউ স্কোয়ার ভাগ, বলে লিখলাম, এটা হবে 16, 2 চলে গেছে, থাকলো s2। আচ্ছা একটু উপরে লিখি এবার, তাহলে এখানে একটু লসাগু করে নেওয়া যায়, 16 9 ইউ স্কোয়ার মাইনাস 16 ইউ স্কোয়ার, সাথে 10 থাকলো, ইকুয়াল, এই পাশে মাইনাস 9 ইউ স্কোয়ার ভাগ 16 ইন্টু s2। আবার দেখো সমান সমানের দুই পাশে 10 কে দেখো 0 লিখে রেখে দিয়েছি, মান সমান শেষ, 10 যে দুই পাশে 16 কেটে দিলাম, তারপর কি হলো 15 সরি 9 16, তাহলে কত হচ্ছে 7 হচ্ছে, তাহলে মাইনাস 7 ইউ স্কোয়ার বাই 10 মাইনাস 9 ইউ স্কোয়ার ভাগ s2। কাটাকাটি বলতে মাইনাস আউট করে দেওয়া যায়, আবার তারপর ইউ স্কোয়ার আউট করে দেওয়া যায়, তাহলে 7/10 9 ভাগ s2, এই যে আমরা s2 এর মান পেয়ে গেছি, 10 গুণ করে দাও 90/7, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এগুলো তো ক্যালকুলেশন, এগুলো ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন, এগুলো তো অঙ্কের মধ্যে না। মূল কনসেপ্ট হচ্ছে যে তোমাকে যদি এরকম ঘটনা দেয় যে দেওয়াল এত দূর প্রবেশ করেছে আর কত দূর প্রবেশ করবে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে জাস্ট দুই জায়গার ত্বরণ আমরা ইকুয়াল করে দেব, কারণ দুই জায়গার একটা জিনিসই সেম, সেটা হলো ত্বরণটা। আর এই অঙ্কটা যদি বড় মনে হয়, তোমার কাছে মনে হচ্ছে বড় হবে, এটা তো আবার মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই ম্যাথটা আমরা একটু শর্টকাটেও করতে পারি। হ্যাঁ, কিরকম শর্টকাটে দেখো, তোমাদের একটা সূত্র বলি, সেটা হচ্ছে s2 সমান s1 বাই n স্কোয়ার মাইনাস 1। এই শর্টকাটটা ব্যবহার করে তুমি এই পুরো অঙ্কটা করে ফেলতে পারো। s1 মানে কি, s1 মানে হচ্ছে অলরেডি কতদূর প্রবেশ করে ফেলেছে, s1 মানে অলরেডি কতদূর প্রবেশ করে ফেলেছে, আর s2 মানে হলো যে আর কতদূর যাবে। n কি, ওই যে বলছে না 75% হারায়, তো হারানোর বিষয় না, আমরা খুঁজে বের করবো কতটুকু আছে। তাহলে বেগ হয় 75%, তার মানে 3/4, এই জিনিসটাকে আমরা 1/, আকারে সাজাবো, মানে এখানে যে জিনিসটা আছে বেগ যতটুকু হয় সেটাকে আমরা 1/, আকারে সাজাবো, তাহলে 1/4/3, তাহলে এই যে 75% এটা হয়ে গেল 1/4/3, গুণ করে দেখো আবার 3/4 হবে, তো 1/1 এর নিচে যেটা সেটা হচ্ছে আমাদের n, তাহলে s1/4/3 স্কোয়ার মাইনাস 1। s1 মানে অলরেডি কত দূর গেছে, 16/9 মাইনাস 1, 10 9 16 বিয়োগ 9, তাহলে 9 উপরে যায় গুণ হবে 90, 16 বিয়োগ 9 7। তাহলে আমরা এই শর্টকাট ব্যবহার করেও ম্যাথ করতে পারি। যদি বলতো যে কোনো একটা বুলেট দেওয়ালে এত দূর প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেছে, তো বেগ যদি অর্ধেক হয়, প্রশ্নে বলা থাকে বেগ অর্ধেক, তাহলে আমরা n এর জায়গায় বসাবো 2, 1/, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের n, এই সূত্রের। যদি বলে বেগ 1/3 হয়, তাহলে n এর জায়গায় বসাবো আমরা 3, তাহলে বেগ কতটুকু হয় সেটা আমরা খুঁজে বের করব, দেন n এর জায়গায় আমরা সেই 1/, নিচে যেটা সেটা বসাই দেবো, এই শর্টকাট দিয়েও তুমি অঙ্ক করতে পারবা। তো সিকিউতে আসলে তো এই সুযোগ নাই যে তুমি এই শর্টকাটটা ব্যবহার করবা, আমি সাজেস্ট করব না, বাট এমসিকিউ তুমি এটা ব্যবহার করতে পারো। তো বুলেট দেওয়াল এই টাইপের ম্যাথ পরীক্ষা আসতে পারে, একটু সাবধান থাকবা। ওকে, দেখি তো আর কি আছে, গ্রাফ অঙ্কন, গ্রাফের ম্যাথ, ঠিক আছে। এই গ্রাফ অঙ্কন, গ্রাফের ম্যাথের উপরে আমি একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য রেডি করব। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমি আজকে আলোচনা করছি না, ঠিক আছে। তো এটার উপরে আমি তোমাদের একটা স্পেশাল ক্লাস দেবো ইনশাল্লাহ। যাক, আমরা নেক্সট চলে যাই। শেষ, আলোচনা শেষ। আচ্ছা যাই হোক, তো এখন আমার এক স্টুডেন্ট আমাকে কিছু ম্যাথ পাঠিয়েছে,
আমি তোমাদেরকে সেই ম্যাথ গুলো একটু দেখাই দিই, দাঁড়াও তো। কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল, আচ্ছা, সে আমাকে কিছু ম্যাথ পাঠাইছে, তো ম্যাথ গুলো একটু আমি তোমাদেরকে দেখাই দিই। তো এখানকার একটা প্রশ্ন দেখো, এখানে একটা ইঁদুর আছে, আবার এটা মনে হচ্ছে খরগোশ নাকি ইঁদুর, আছে বিড়াল, এটা বিড়াল, এটা একটা রুটি আছে। তো ইঁদুর থেকে দূরত্ব হচ্ছে 16 রুটির, আর বিড়াল থেকে দূরত্ব হচ্ছে 9, 16। আচ্ছা ভালো, প্রশ্নটা পড়ি। সি অবস্থানে রক্ষিত একটা রুটি সংগ্রহ করার জন্য ইঁদুর বি অবস্থান হতে, এই যে ইঁদুরটা বি অবস্থান থেকে এত সমবেগে চলছে। এই অবস্থানে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটি সংগ্রহ করার জন্য এত বেগে দৌড় দিল। তার মানে এ এখান থেকে দৌড় দিয়েছে আর এ এখান থেকে দৌড় দিয়েছে। এই যে ইঁদুরটা, আমাদের প্রশ্ন দেখো লেখা আছে ইঁদুর কি সমবেগে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা দিছে। আচ্ছা আমি একটু বড় করে দিই, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে এই হলো আমাদের ইঁদুর, এ 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। আর এদিক থেকে আমাদের যে বিড়াল, এই বিড়াল 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে একই রাস্তা বরাবর চলছে। প্রশ্ন হচ্ছে যে বি অবস্থানে পৌঁছাতে, এই যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটির কত বেগ প্রাপ্ত হবে। এটা তো সিম্পল ম্যাথ। তো এখানে আছে স্থির অবস্থানে ছিল, বিড়াল কত ত্বরণে যাচ্ছে, 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তাহলে বি অবস্থান মানে কি, দূরত্ব দেওয়া আছে 9 মিটার, এখানে বেগটা কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আদি বেগ 0, ত্বরণ দেওয়া, সরণ হচ্ছে 9 মিটার। তাহলে এই বিড়ালটার এখানে আস্তে আস্তে বেগ হবে আর কত, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। এটা তো 0, 2as মান বসাতে তুমি আনসার পেয়ে যাবে। এবার হচ্ছে বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। মানে বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। এটা সিম্পল কাহিনী। তুমি দেখো যে এর যাইতে রুটির কাছে কত সময় লাগে, এত সমবেগে যাচ্ছে, 16 মিটার দূরত্ব যাবে। তাহলে 16 মিটার যাইতে কত সময় লাগবে, সে এস সমান ভিটি সূত্র অনুসারে যাবে, এস বাই ভি, তার দূরত্ব হচ্ছে 16, আর এ দৌড় দিছে 0.04 মিটার পার সেকেন্ড বেগে, 0.04 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কত টাইম লাগছে পেয়ে গেলাম। এই যে বিড়াল এই স্থির অবস্থান থেকে এত ত্বরণে আসবে, কত দূর আসবে, 9 + 16, মোটামুটি 25 মিটার আসবে। তাহলে এই 25 মিটার সে ত্বরণে যাচ্ছে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এক্ষেত্রে ইউ তো 0, যেহেতু ইউ 0, তাহলে এস সমান হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মান 25 বসায় দাও, 25 বসায় দিয়ে টাইম বের করে নাও। ধরো এটা টি2 লিখলাম, টি2 টাইম। তাহলে কার টাইম বেশি লাগলো, যদি বিড়ালের টাইম বেশি লাগে তার মানে কি, তাহলে ইঁদুর আগেই পৌঁছায় রুটি ধরে ফেলবে। যদি ইঁদুরের টাইম তোমার বেশি লাগে তার মানে বিড়াল আগে যা ধরবে। তাহলে এখানে টাইমের মান দেখলে আমরা বুঝতে পারবো কে রুটিটা আগে কালেক্ট করতে পারবে। আচ্ছা যাক, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা এখানে যশোর বোর্ড 21-এর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট এত পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ 1/3 হ্রাস পেল। এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলল। তো কাহিনী কি, বুলেটটির ত্বরণ কত। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট এত পুরো গাছের ভিতর প্রবেশ করলো। তাহলে ধরো যে গাছের গুড়ি হচ্ছে এটা, কত বেগে প্রবেশ করেছে, আদি বেগ দেওয়াই আছে 30। কতটুকু পুরো, গাছের পুরুত্ব এত, গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করেছে। গাছের পুরুত্ব কত এটা আপাতত আমার দরকার নেই, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পাইলো, 3/1 হ্রাস পাইছে। তাহলে এখন আছে কতটুকার, এখন আছে 3/2 ভাগ, এখন আছে 3/2 ভাগ। 3/2 ভাগ কত, তাহলে আমাদের বুলেট, এই যে গাছের পুরুত্ব এটা আপাতত আমার লাগছে না, এত বেগে প্রবেশ করেছে, এতটুক বেগ হারায় ফেলেছে, এতটুকু প্রবেশ করার পরে তার ত্বরণ কত।
তাহলে সিম্পল, এখান থেকে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা দূরত্ব। তাহলে আদি বেগ 30, শেষ বেগ 20, দূরত্ব 2 সেন্টিমিটার, 0.02। তাহলে এখান থেকে তুমি এই সূত্র ব্যবহার করে ইউ স্কোয়ার প্লাস 2s তুমি ত্বরণের মান পেয়ে যাবা। বাট এখানে ত্বরণটা নেগেটিভ আসবে। সো যেহেতু এখানে ত্বরণ কথা বলেছে, সো নেগেটিভ সহই তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। আচ্ছা, আমরা পরে চলে যাই। বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি? বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি? তাহলে দেখো, আমাদের একটু আগে আমি চিত্রটা আরেকবার দেখাই তোমাদেরকে। আদি বেগ ছিল 30, 2 সেন্টিমিটার গেছে, যাওয়ার পরে বেগ হয়েছে 20। এরপরের কাহিনী হলো, সে অলরেডি 2 সেন্টিমিটার প্রবেশ করে মানে ভিতরে চলে গেছে। তো ওর বেগ আছে এত মিটার পার সেকেন্ড, সে চলেছে 1 সেকেন্ড। বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চললো, 1 সেকেন্ড চলেছে, তার টাইম কত? 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে এত আদি বেগ নিয়ে গেছে। আরে ত্বরণ কত? গাছের মধ্যে ত্বরণ তো একটাই হওয়ার কথা। এর আগে যে ত্বরণটা বের করলাম এই জায়গায়, সেম ত্বরণটা আমরা এখানেও ব্যবহার করব। তাহলে এই দূরত্বটা কত একটু বের করে নিই। এই দূরত্বটা হচ্ছে s2 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু আমরা এই দূরত্ব বের করছি, তাহলে এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 20, টাইম কত? টাইম হচ্ছে 1, আর 1 সেকেন্ড চলেছে, প্লাস হাফ ওই ত্বরণ একটু আগে যেটা বের করলাম সেটা বসাই দিব, ইনটু 1 স্কোয়ার। তাহলে আমাদের এই বুলেটটা আর এত দূর প্রবেশ করবে। তাহলে আমাদের বুলেট মোট কত দূর যাইতে পারলো? আমাদের বুলেটটা মোট যাইতে পারলো s2 প্লাস 0.02, তাহলে এত মিটার। তো গাছের পুরুত্ব কত? 6.5। গাছের পুরুত্ব হচ্ছে আমাদের 6.5। এখন প্রশ্ন হচ্ছে যে ভেদ করতে পারবে কিনা। তাহলে এই মান আর এই মান দেখলে তুমি বুঝতে পারবা ভেদ করতে পারলো কিনা। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা পরের টপিকে চলে যাই। আর একটা ম্যাথ দিয়েছে, সেটা কি, যে এত কেজি ভরের একজন ব্যক্তি 110 কেজি ভরের মোটর সাইকেলে চালিয়ে যাচ্ছে। মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সময় সারণী। আচ্ছা, এটা তো আমি তোমাদেরকে বলেছি যে এটা একটা আলাদা ক্লাস আমরা তৈরি করব, কারণ আজকের ক্লাস অলরেডি অনেক লম্বা হয়ে গেল। আচ্ছা, এটা একটু দেখি। এত মিটার পার সেকেন্ড আদি বেগে একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো। আচ্ছা, তো এখান থেকে একটা বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো কত আদি বেগে? 20 মিটার পার সেকেন্ড আদি বেগে আমরা খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলাম। তাহলে দেখো, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে আমরা একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলাম। একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে দিল একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 বেগে ছুটে এসে বলকে ধরার চেষ্টা করলো। তাহলে এই যে বলটাকে ছুঁড়ে মেরেছে, এটা মেরেছে মুকুল, আর আমাদের নিশান নামে কোন এক ছেলে আছে যে এইদিকে দৌড়ে আসতেছে কত বেগে? 6 বেগে। কত দূর থেকে? 30 মিটার দূর থেকে। তাহলে মুকুল খাড়া উপরের দিকে বল ছুঁড়ে মেরেছে কত বেগে? 20। আর নিশান 30 মিটার দূর থেকে 6 সমবেগে বলটি ধরার চেষ্টা করলো। আচ্ছা, ভালো কথা। গ নম্বর প্রশ্ন কি বলেছে? গ নম্বর প্রশ্নে বলেছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা, এই বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা তো আমরা একটু আগে দেখলাম, যে সর্বোচ্চ উচ্চতা বের করতে হয় ইউ স্কোয়ার বাই 2g এই সূত্র দিয়ে। তাহলে 2 ইন্টু স্কোয়ার 2 গুণন 9.8। গ নাম্বার ক্লিয়ার। ঘ নাম্বার, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। আচ্ছা, মুকুল ধরতে পারবে কিনা, কখন ধরতে পারবে? বল মাটিতে পড়ার আগে যদি সে আসতে পারে তাহলে সে ধরতে পারবে, কিন্তু বল মাটিতে পড়ার আগে যদি আসতে না পারে তাহলে কিন্তু সে ধরতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বের করব। একটা হলো যে বল মাটিতে পড়তে সময়,
আরেকটা হলো নিশানের আসতে সময়। দেখো এই যে বলটাকে তুমি ছুঁড়ে মেরেছো, সে যাবে এবং আসবে, যাইতে আসতে কত সময় লাগে? সেটা হচ্ছে 2u/g। যাইতে আসতে মোট সময় লাগে এতটুকু। এখন নিশান এ আসতেছে 30 মিটার দূর থেকে এবং এত বেগে, তাহলে এর টাইম লাগবে কত? ওই যে সমবেগে আসছে এস সমান ভিটি, s/v। তখন এই দুই টাইমের মান দেখলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনা হচ্ছে। যদি এমনটা হয় যে এই টাইম ছোট, তার মানে নিশানের সময় কম লেগেছে, তার মানে বল মাটিতে পড়ার আগে সে চলে আসছে। আবার যদি দেখি যে এই টাইমটা বেশি, তার মানে নিশানের এই বল মাটিতে পড়ার পরে সে এসেছে, সময়টা বেশি লেগেছে, তখন কিন্তু ধরতে পারবে না। এই দুটো মান দেখলে আমি বুঝতে পারবো সে বল ধরতে পেরেছে কিনা। ওকে, নেক্সট কি আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, একটু বলো। এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এটা হলো এ, এটা হলো বি, এদের ডিস্টেন্স হলো 1 কিলোমিটার। আচ্ছা, ভালো কথা। এই অবস্থান থেকে জনি 10 সমবেগে বি অবস্থানের দিকে রওনা দিল। তাহলে এই দিকে আমাদের জনি রওনা দিল 10 সমবেগে। আচ্ছা, রনি, এবার এটা হচ্ছে জনি ছিল, এবার হচ্ছে রনি। রনি একই স্থান থেকে একই সময়ে 15 বেগ এত ত্বরণে যাত্রা করলো। রনির আবার একটু তেল বেশি। রনি কি করেছে? ইউ আদি বেগে 15 আদি বেগে, ত্বরণ হচ্ছে 2, যাত্রা করেছে কোন দিকে? বি এর দিকে। আচ্ছা, ভালো কথা। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 সমবেগে এ এর দিকে রওনা করলো। তার মানে প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে রনি এখানে পৌঁছায় গেছে, পৌঁছানোর পরে সেখানে 30 সেকেন্ড অপেক্ষা করেছে। 30 সেকেন্ড সে অপেক্ষা করেছে, অপেক্ষা করার পর সে আবার ব্যাক করে আসছে 5 মিটার/সেকেন্ড সমবেগে, সে আবার ব্যাক করে আসছে। রনি কতক্ষণ পর এত বেগ লাভ করবে? তার মানে শেষ বেগ দেওয়া আছে। দেখো, রনির আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। রনির আদি বেগ হচ্ছে 15, ত্বরণ হচ্ছে 2, শেষ বেগ হইতে হবে 45। কতক্ষণ পর হবে? তো এক্ষেত্রে আমরা ওই যে সূত্র ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকেই আমরা বের করে ফেলতে পারি টাইমের মানটা। তো যাক, আশা করি তোমরা এটা পারবো। আমি এটার ঘটা দেখা দিচ্ছি। উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা? উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা? দেখা হওয়া সম্ভব কিনা? দেখা হওয়া সম্ভব কিনা? দেখা তো হবেই। মানে নর্মালি চিন্তা করো, এখান থেকে একজন রওনা দিছে, এখান থেকে একজন রওনা দিছে, তো এও যাচ্ছে, এও যাচ্ছে, এ গিয়ে ব্যাক করেছে, এ যাইতেই আছে। এমনটা যদি হয় যে জনি আগে পৌঁছায় গেছে দিয়ে ওইদিক চলে গেছে, তাহলে দেখা হবে না। কিন্তু রনি যদি আগে পৌঁছায় যায়, রনি যদি এই জায়গাটা আগে পৌঁছায় যায়, তাহলে কি হবে? তাহলে এদের মধ্যে একটা দেখা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা একটু ঘটনা দেখি যে কার কত সময় লাগছে যাইতে। তাহলে জনির বিতে যেতে সময়, তাহলে জনি কিভাবে গেছে? সমবেগে গেছে, তাহলে এর সমান ভিটি সূত্র অ্যাপ্লাই হবে এখানে। তাহলে 1 কিলোমিটার গেছে 10 সমবেগে টাইম, তাহলে টি সমান 1000/10, তার মানে 100 সেকেন্ড লেগেছে। এবার আমরা রনির সময় দেখি। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর মান বসা দাও 1000, আদি বেগ হচ্ছে 15, টাইম জানি না, প্লাস হাফ, এর মান 2 ইন্টু টি স্কোয়ার। আবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলা।
এই দ্বিঘাত সমীকরণ থেকে তুমি আবার টি এর মান বের করো। ঠিক আছে, যদি আমরা দেখি টি এর মানটা বের করার পরে যদি আমরা দেখি জনির যে টাইমটা সেটা কম, তার মানে রনি আগে পৌঁছায় গেছে, আর রনি যেহেতু ব্যাক করবে তাহলে অবশ্যই তাদের দেখা হবে। যদি আমরা দেখি যে জনির টাইমটা বেশি, তার মানে জনি আগে পৌঁছায় গেছে, পৌঁছে সামনে চলে গেছে, সো এদের আর দেখা হবে না। তাহলে জনি যদি, আচ্ছা আমি আবার বলি, মেবি উল্টা বললাম কিনা, জনির যদি সময় কম লাগে, এটা যদি কম হয়, জনির সময় যদি কম হয়, তার মানে রনি আগে পৌঁছে গেছে, জনি এখনো যায় নাই, সো এখানে অপেক্ষা করা অবস্থায় অথবা ব্যাক করার সময় দেখা হয়ে যাবে। কিন্তু যদি না, উল্টাই বলে ফেলেছি, যদি টিটা কম হয় তার মানে জনি আগে পৌঁছে গেছে, যদি জনির টাইম কম হয় তাহলে কি হলো, তাহলে জনি আগে পৌঁছে গেছে, মানে সে পার হয়ে চলে গেছে। কিন্তু যদি জনির টাইম বেশি হয়, মানে টাইম বেশি লাগছে, তার মানে জনি যাওয়ার আগে রনি পৌঁছায় গেছে, সো রনি তো ব্যাক করবে বা এখানে তো ওয়েট করছে 30 সেকেন্ড, তাহলে দেখা হয়ে যাবে। তাহলে এই দুইটা টাইম আমরা বের করব, এই টাইম দেখে আমরা সিদ্ধান্ত নেব যে দেখা হবে কি হবে না। নেক্সট, আচ্ছা এই চিত্রের ম্যাথটা আমরা পরে আবার করবো নি। তো ঠিক আছে, আমাদের ক্লাস আজকে আর লেন্দি করছি না, ক্লাসটা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।